ওয়েলকাম স্টুডেন্ট। আজকে এইটের সেকেন্ড চ্যাপ্টার অস্তিত্ব পৃথিবী সম্বন্ধে জানব। পৃথিবীরকে আপাত দৃষ্টিতে শান্ত বা স্থির বলে মনে হলেও পৃথিবী কি স্থির? চারিদিকে যে আমাদের অগ্ন্যুৎপাত হচ্ছে, সুনামি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভূমির ধস হচ্ছে, সেই সব বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে পৃথিবী স্থির নয়। কিন্তু উপরের ঘটনাগুলি দেখে, আমি যেসব ঘটনাগুলি বললাম সেই ঘটনাগুলি দেখে ধারণা বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে, আর আমরা বুঝতেও পারছি না। বিষয়টা একটু বিস্তারিত বুঝে নেওয়া যাক। আলফ্রেড ওয়াগনার মহাসঞ্চারণ তত্ত্ব থেকে জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে, যেটার নাম হচ্ছে প্যানজিয়া, অবস্থান করত। আর এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর, নাম ছিল প্যানথালাসা। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, যেটা আগে আমরা বলেছি শিয়াল, বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের যেমন সীমা উপরে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। কিন্তু মহাসঞ্চারণ তত্ত্ব থেকে মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের মতো ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ধারণার উপর ভিত্তি করে 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব এর মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সব রকম ভূপ্রাকৃতিক বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। পেঁচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান সম্পর্কে গবেষণা করেন। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলি শক্ত ও কঠিন খণ্ড দিয়ে বিভক্ত। এগুলিকে বিজ্ঞানীরা একটি পাত বলেছেন। পাতগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেধ খুবই কম। পাতগুলোর গড় হচ্ছে 70 থেকে 150 কিমি পুরু। ভূপৃষ্ঠের থেকে বহির্গুরুমণ্ডলের অ্যাস্তনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলির বিস্তৃত। পিচ্ছিল অ্যাস্তনোস্ফিয়ার এর উপর পাতগুলি খুব ধীর গতিতে সঞ্চালন করে। অ্যাস্তনোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো কখনো একে অপরের দিকে, আবার কখনো কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করে অগ্রসর হয়। এইভাবেই পাত সীমানার বরাবর ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতির সৃষ্টি হয়। পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি পাত ও 20টি ছোট পাত রয়েছে। 7টি বড় পাত হলো ইউরেশিয়া পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকার পাত, দক্ষিণ আমেরিকা পাত, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং অ্যান্টার্কটিকা পাত। এক থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছে
তারা হলো নবীন ভঙ্গিল পর্বত, যেমন রকি, আন্দিজ, আল্পস, হিমালয়। 20 কোটি বছর আগে যে সমস্ত ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে সেগুলো প্রাচীন ভঙ্গিল পর্বত, যেমন উরাল, অ্যাপলেশিয়ান, আরাবল্লী প্রভৃতি। আমাদের 3 রকমের পার্শ্বাঞ্চলন যেটা বললাম, অপসারী, অভিসারী আর নিরপেক্ষ। অপসারীটা দেখে বোঝা যাচ্ছে যে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই যে ছবিতে দেখা যাচ্ছে শৈলশিরা দুটো এদিকে সরে যাচ্ছে। দুটো পা একে অপরের থেকে দূরে সরে গেলে সেটাকে বলা হয় অপসারী পাত সঞ্চালন। আর এরপরে আসছে অভিসারী, যেটা একে অপরের দিকে চলে আসছে, একটা যে নিচের দিকে ঢুকে যাচ্ছে আর একটা উপর দিয়ে। এই পাত সঞ্চালন করে অভিসারী পাত সঞ্চালন। আর পরের পাত সঞ্চালনটা হলো নিরপেক্ষ, একটা পাশাপাশি চলে যাচ্ছে, দুটো পাত পাশাপাশি চলনকে নিরপেক্ষ চলন বলে। তা 3টে পাত সঞ্চালনে আমাদের ভূমিকম্পের প্রবণতা কেমন? তা প্রথম যেটা শৈলশিরা, এই অপসারী পাত সঞ্চালনে ভূমিকম্পের প্রবণতা তেমন বেশি না হলেও এখানে গভীর খাতের সৃষ্টি হতে পারে। পরবর্তীতে অভিসারীতে আমাদের ভূমিকম্পের প্রবণতা সবথেকে বেশি এবং এতে ক্ষয়ক্ষতিও বেশি হয়। আর পরেরটা যেটা হচ্ছে নিরপেক্ষ, পাশাপাশি, যেটা ভূমিকম্পের মাঝ বরাবর ভূমিকম্পের প্রবণতাটা বেশি থাকে। এরপরে আসছে অগ্নুদ্গম। অগ্নুদ্গম কথা থেকে আমরা বুঝতে পারছি যে আগুন বেরিয়ে যাচ্ছে, আগুন বেরোচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য অবশ্যই সুন্দর, কিন্তু কতটা বিপজ্জনক সেটা হচ্ছে ব্যাপার। এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্নুৎপাত হচ্ছে। উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাস, বাষ্প, ছাই, ভস্ম উৎক্ষিপ্ত হচ্ছে। আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা যখন ওটা ভিতরে থাকে, লাভাটা যখন ভিতরে থাকে ম্যাগমা, বাইরে আসলে লাভা। আগেই বলেছি ওটা গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণের সহ প্রচণ্ড জোরে অথবা ধীরে শান্ত ভূপ্রকৃতিতে বেরিয়ে আসার প্রক্রিয়াই হলো অগ্নুদ্গম। আর অগ্নুৎপাতের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। তাহলে অগ্নুদ্গমের মাধ্যমেই আমাদের আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। এরপর আছে অগ্নুদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয়র পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলে। তাহলে যখন পৃথিবী থেকে কোনো ম্যাগমা বেরিয়ে আসার সময় উপরে আস্তে আস্তে জমা হয় এবং সেটা পর্বতের মতো শঙ্কু আকৃতির সৃষ্টি করে, এবং এটা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলে। এটা জাপানের ফুজিয়ামা উদাহরণ হিসেবে, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্যাকাতোয়া এই জাতীয় পর্বতের উদাহরণ। সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্নুৎপাতের উৎস ও ফলাফল। এরপরে আছে যেটা ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া।
ভূপৃষ্ঠের উপর প্রভাব বিস্তারকারী প্রক্রিয়ার মধ্যে দুটো আছে, যেটা হলো অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত মানে যেটা আমরা দেখতে পাই না, পৃথিবীর ভিতরে হয়, আর বহির্জাত প্রক্রিয়া মানে যেটা আমরা দেখতে পাই, সেই সব প্রক্রিয়াকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যে দেখতে পাচ্ছি দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া, আর কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া। দীর্ঘ সময়ব্যাপীর মধ্যে এখানে দেওয়া নেই, পরে এটা পড়া যাবে। এখন কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়ার মধ্যে দুটো আছে, যেটা হলো অগ্নুদ্গম আর ভূমিকম্প। আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে চারটে আছে: নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। আমরা যেহেতু এখানে অগ্নুদ্গমন আর ভূমিকম্প হিসেবে পড়ব, তার জন্য ওই দুটোকে আমাদের লাল করে দিয়েছে। কিভাবে অগ্নুদ্গম আর ভূমিকম্পটা আসছে এটা আমাদের এই ছকের মধ্যে দিয়ে জানানোর চেষ্টা করা হয়েছে। এরপর আসছে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ। আগ্নেয়গিরি তো পড়লাম, যে সমস্ত অগ্নুৎপাতের ফলে যে সমস্ত সৃষ্ট পর্বত তাকে বলা হয় আগ্নেয় পর্বত। এবার আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, আগ্নেয়গিরি কত রকমের হয়? তা সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা সুপ্ত আগ্নেয়গিরি, একটা মৃত আগ্নেয়গিরি। তা সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলছে? এখানে যেটা দেওয়া আছে, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন, এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকেই অবিরামভাবে অথবা প্রায়শই মানে সবিরাম অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে। এরা বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। মানে সক্রিয় কথা থেকে আমরা বুঝতে পারছি যে এটা সমস্ত প্রায় সময় কাজ করে। ইটালির ভিসুভিয়াস অবিরাম ও ইটালির স্ট্রম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। এরপর আছে যেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি বলতে দেখি, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্র্যাকাতোয়া, এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। মানে একবার অগ্নুৎপাত হয়েছে, তারপর দীর্ঘকাল নিষ্ক্রিয় হয়ে আছে বলে একে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। এই ধরনের আগ্নেয়গিরি অত্যন্ত বিপজ্জনক, কখন যে বেরিয়ে আসবে কেউ জানে না। ক্র্যাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দিয়েছে। ভাবা যায়? তাহলে সুপ্ত আগ্নেয়গিরি থেকে সাবধান। এরপর হচ্ছে মৃত আগ্নেয়গিরি। মেক্সিকোয় পারকুটিন, মায়ানমারের পোপো, এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। তার জন্যে এগুলিকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1862 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। তার জন্য ওটাকে আমরা সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে ফেলেছি। আ আ পা হো হো কি? এটা এক রকমের ভাষা, যেটা অন্য দেশের লোক, আদিবাসী লোক এই হিসেবে অগ্নুৎপাতের নামকরণ করা হয়েছে। কীভাবে দেখে নিই। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকম লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ। এই লাভা দ্রুত খুব বেশি দূর পর্যন্ত প্রবাহিত হয় না। আর এর পরেরটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম হলো পা হো হো। এই লাভা প্রবাহের উপর স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখায়। এরপর আসছে সবথেকে ভয়ের জিনিস, যেটা হলো ভূমিকম্প। ভূমিকম্প সম্বন্ধে অনেকের জানার খুব আগ্রহ থাকে। তো এখান থেকে যেটা শুরু করেছে সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ু এই শহরে পৃথিবী বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা
বেশ ঝুঁকিপূর্ণ, কারণ স্যান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস এই দুটি শহরেই স্যান অ্যান্ডার্স ফল্ট এর প্রায় উপরেই অবস্থিত। স্যান অ্যান্ডার্স ফল্ট বলতে আমরা আগেই বলেছিলাম যেটা হলো নিরপেক্ষ পাত সঞ্চালন, যার নিরপেক্ষ পাত সঞ্চালন আগে যেটা পড়ালাম, সেই ভূমিকম্প অঞ্চলেই এই দুটো শহর অবস্থিত। এই অঞ্চলের পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে আমেরিকার পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে নিরপেক্ষ পাত সঞ্চালন যেটা আগে পড়ালাম সেটাই। ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির, প্রায়শই ভূমিকম্প ঘটে। যেমন 1906 সালে শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এর ভয়াবহতা দেখতে গেলে একটা হলিউড সিনেমা আছে, যেটা দেখলে তোমরাও খুব এনজয় করবে। সেই সিনেমাটার নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পৃথিবীর প্রায় প্রতিটা পাত সীমানায় অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এর জন্যেই আগ্নেয়গিরি এবং ভূমিকম্পগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয়। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চালন এবং অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভের বা গহ্বরে খনি এবং সুড়ঙ্গের খনন, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণেও ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে আমরা যে ভূমিকম্পটা যারা পড়ার চেষ্টা করছি কী কী কারণে আমাদের ভূমিকম্প হয়, সেইগুলো নীল কালারে যেটা লেখা আছে, প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরের কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠের নিচে অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাই হলো ভূমিকম্পের কেন্দ্র, যেখান থেকে সৃষ্টি হচ্ছে। ভূমিকম্প যেখান থেকে সৃষ্টি হচ্ছে ভূ অভ্যন্তরে, মানে পৃথিবীর ভিতর থেকে, যেখান থেকে একদম পয়েন্ট, যেখান থেকে সৃষ্টির পয়েন্ট, সেই জায়গাটায় হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন সেটাই ভূমিকম্পের উপকেন্দ্র। মানে ভূমিকম্পের কেন্দ্র থেকে ভেতরে, আর ভূমিকম্পের উপকেন্দ্র থাকে ঠিক ভূপৃষ্ঠের প্রথম, যেখানে সোজা যদি একটা দাগ টানা হয়, সেই দাগটা যেখানে ভূপৃষ্ঠে ছেদ করবে সেটাই হলো উপকেন্দ্র। পুকুরের মাঝে ঢিল ছুঁড়লে ঢেউগুলো যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলো বলা হয় ভূকম্পন তরঙ্গ। ভূকম্পন তরঙ্গ 3 ধরনের হয়ে থাকে: প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। ভূমিকম্পের পরিমাপ। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্রের সাহায্যে মাপা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপের কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে একাধিক সিসমোগ্রাফ এর তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই নির্ভুলভাবে বলে দেওয়া যায়। তাহলে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র সে সমস্ত যদি আমি জানতে চাই, তাহলে আমাকে পৃথিবীর ভালো ভালো জায়গায় আমাকে এই যন্ত্র, সিসমোগ্রাফ যন্ত্রটা রাখতে হবে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। তবেই আমি বুঝতে পারবো যে ভূমিকম্পটা কোথায় হয়েছে, কখন হয়েছে, কতটা দূরে হয়েছে, উপকেন্দ্রটা কোথায়, সঠিকভাবে নির্ণয় করা যায়।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। রিক্টার স্কেলে 6 এর মাত্রা ভূমিকম্পের বিরাট ক্ষয়ক্ষতি হয়। 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলের 8.5। তাহলে বোঝা যাচ্ছে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার আসছে রিক্টার স্কেলের কতটা মাত্রা হলে আমরা বেশি ক্ষয়ক্ষতি আশা করব। নিচ থেকে নগণ্য, মৃদু, অনুভূত হয় না 3.0, অনুভূত হয়, ক্ষয়ক্ষতি হয় না 4.0, মাঝারি, কম অঞ্চলে সামান্য ক্ষয়ক্ষতি 5.0, বেশি ক্ষয়ক্ষতি হয় 6.0, আর প্রবল ক্ষয়ক্ষতি হয়, বিরাট ক্ষয়ক্ষতি 7.0, বিধ্বংসী বিরাট ক্ষয়ক্ষতি 9.0। তাহলে এখানে যেটা 9.1 যেটা হচ্ছে সুমাত্রায় 2004 সালে সুনামি হয়েছিল, নেপালে হয়েছিল 2015-তে 7.8, হাইতিতে হয়েছিল 2010 সালে 7.0, ইতালিতে হয়েছিল 2009 সালে 6.3। পৃথিবীর অধিকাংশই জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এর জন্যেই প্রশান্ত মহাসাগরের দুই দিকে উপকূলে আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়েই হয়। তাহলে প্রশান্ত মহাসাগরীয় বলয় যেটা চারিদিকে দেখতে পাওয়া যায়, সেখানেই সব থেকে বেশি ভূমিকম্প হয়। একে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার। বিপর্যয়ের ব্যবস্থাপনা, আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিতকরণ, কার বাড়ি কেমন আছে, কোন জায়গায় ভেঙে পড়ছে, সেই সমস্ত জিনিসগুলো। দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা, এরপর আছে জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, বাড়ির দুর্বল স্থান মেরামত করা, ভূমিকম্পের চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া, কম্পন থেমে গেলে আঘাত ও ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা, বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনার অনুসরণ। তাহলে এই সমস্ত জিনিস আমি করতে পারি। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এই রকম পরিস্থিতিতে তুমি প্রথমে কি করবে? সবাই এখন হয়তো স্কুলে বা বাড়িতে থাকতে পারো, বাড়িতে পড়াশোনা করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাবে। যদি খোলা জায়গায় বেরিয়ে না যাওয়া সম্ভব, তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। যদি আমি বাড়ি থেকে যদি বেরোতে না পারি, বড় বাড়ি, প্রচুর পরিমাণে ভূমিকম্প হচ্ছে, তাহলে আমাকে টেবিল বা শক্ত কোনো আসবাবের তলায় আমাকে লুকিয়ে পড়তে হবে বা ঢুকে পড়তে হবে। ভূমিকম্পের চলাকালীন বহুতল বাড়ি, ঝুলন্ত বারান্দা, যে সমস্ত ঝুলন্ত বারান্দা আছে বা সিঁড়ি আছে বা লিফট আছে, এগুলোতে বিপজ্জনক। যত আমি এড়িয়ে চলবো ততই ভালো। বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে বেরোবো। যে সমস্ত ভূমিকম্প প্রবণ এলাকা থাকবে, সেই সমস্ত ভূমিকম্প প্রবণ এলাকার লোকজন তার নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র তার নিজের কাছেই যতটা সম্ভব রাখার চেষ্টা করলে তত ভালো। 26শে ডিসেম্বর 2004 সালের ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরীয় পাত ও বার্মা পাতের সংঘর্ষের ফলে রিক্টার স্কেল 8.9 মাত্রার ভূমিকম্পের এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, মানে ভূমিকম্প হলে সুনামি ব্যাপারটা চলে আসে। ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ বহু ক্ষয়ক্ষতি ও
3 লাখ মানুষের প্রাণহানি হয়। পূর্বাভাস বা প্রয়োজনীয় পরিকল্পনা, ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত, কিন্তু কিছু সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন ভূমিকম্প প্রতিরোধ নির্মাণ, আমি যে সমস্ত বাড়ি তৈরি করবো সেই সমস্ত বাড়ি যেমন ভূমিকম্প রোধভাবে তৈরি করা যায় সেই সমস্ত নির্মাণ করে, তাহলে সেই সমস্ত বাড়ি ভূমিকম্পে কখনোই ভেঙে পড়বে না। আপৎকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থা, অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজন্তুর আকস্মিক আচরণ ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দেয়। তবে একটা জিনিস ভালো, পশু পাখিরা কিন্তু সবথেকে বেশি ভূমিকম্প সম্বন্ধে সজাগ, কারণ ওরাই প্রথম বার্তাটা আমাদেরকে দিয়ে থাকে। তাহলে এই সমস্ত জিনিস যদি আমরা নিয়ম মেনে চলতে পারি, তাহলে ভূমিকম্প থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।